Her alarm goes off and she gets up to watch the morning news. Doesn't work no more but tells a lot of stories about her youth. Drinks more lately, ain't got pills in many different colors too. Morning light is showing, she moves the chair to look out at her view. But her shop was built right across the street and it stands. নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত কাল থেকে বেশ নস্টালজিক মুডে আছি, বিশ্বাস করুন। সেটা হচ্ছে আমরা পুরনো সংখ্যা বললে ভুল হবে। আমরা প্রথম পর্যায়ে যখন আজ শুক্রবার পত্রিকা প্রকাশ করছিলাম, তার প্রথম সংখ্যাটি আমাদের কাছে এখন আছে। এটার একটি কপি আমরা জোগাড় করতে পেরেছি। এই প্রচ্ছদ কাহিনীটি ছিল আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেহাল রাস্তা নিয়ে, যা শিল্প উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রচ্ছদ কাহিনী কবে বার করেছি? প্রথম সংখ্যা শুক্রবার নামে বেরোতো 2006 সালে বার করেছি। 2006 সালের 8ই সেপ্টেম্বর পথ চলা শুরু করেছিল শুক্রবার পত্রিকা, এবং সেটাই ছিল প্রচ্ছদ কাহিনী। হ্যাঁ, তখনও আমি বামপন্থী সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বামপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু সমালোচনা করতে ছাড়িনি। কারণ সে সময় আমরা দেখতে পাচ্ছিলাম গঠনমূলক সমালোচনা ছেড়ে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা বড় কাগজগুলো করা শুরু করেছিল। আমরা ধরে ধরে কিভাবে সংশোধন করা যায় তার একটা দিক নির্দেশ করবার চেষ্টা করছিলাম। ছবি দিয়েছিলাম, সত্যিকারের ছবি। আমাদের প্রতিবেদক নিজে গিয়ে ছবি তুলেছিলেন। কখনো কখনো যারা তখন ক্যামেরা আলাদা করে ব্যবহার করতাম, মোবাইলে ছবি তোলার, সব মোবাইলে ছবি তোলা যেত না সে সময়। মানে আমাদের সাধ্যের মধ্যে যেসব মোবাইলগুলো ছিল তাতে সব ছবি তোলা যেত না, কিন্তু সাধ্যমতো আমরা ছবি ছাপবার চেষ্টা করেছিলাম। পাশাপাশি আমরা সে সময়ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা যেগুলো হয়েছিল, যেসব জায়গায় হয়েছিল, সেগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। শুধু তাই নয়, যেসব স্বেচ্ছাসেবী সংস্থা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিল, আমরা খুব সরাসরি বলতাম যে সরকারের সীমাবদ্ধতা যেখানে, সেখান থেকে কাজ শুরু করছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, এবং তারা সফলও হচ্ছে। তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় রাজনৈতিক নেতা। আমার আদর্শ বলতে যা বোঝায় তা তাঁদের মতো মানুষকে দেখেই আমার শেখা। কিন্তু দায়বদ্ধতা তো দায়বদ্ধতাই, মানুষের প্রতি দায়বদ্ধতা। শুক্রবার নামটা কেন দিয়েছিলাম সেসব নিয়েও অনেক প্রশ্ন ছিল। অনেকে তো এর মধ্যে সাম্প্রদায়িক গন্ধ পেয়েছিলেন, স্বীকার করতে দ্বিধা নেই। কিন্তু আমরা শুক্রবার বলতে ইংরেজি প্রতিশব্দ যেটা ফ্রাইডে, সেই ফ্রাইডে শব্দটাকে আমরা রেখেছিলাম, যাকে রবিনসন ক্রুসোর সেই অনুগত যে আদিবাসী কৃতদাস, যা রবিনসন ক্রুসো নির্জন দ্বীপে বসবাসকালে যে আদিবাসীকে শিখিয়ে পড়িয়ে নিজের অনুগত একজন শিষ্যে পরিণত করেছিলেন, সেই মানুষটির নাম তিনি দিয়েছিলেন ফ্রাইডে। পরবর্তীকালে অনুগত, নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করে যে অনুচর, তাকে ইংরেজি পরিভাষায় এক কথায় ফ্রাইডে বলে। আমরা পিপলস ফ্রাইডে, মানে জনগণের অনুগত অনুচর, সে হিসেবেই আমরা যাত্রা শুরু করেছিলাম। আজও সেই পথ আমরা চলছি, আপোষহীনভাবে। মানুষের কথা বলবো, মানুষের জন্য কথা বলবো, আর মানুষের স্বার্থের কথা বলবো। বিশ্বাস করুন, আজও বোধে এই নেতা ওই দলে গেলেন, ওই নেতা এই দলে এলেন, আমরা আমাদের কাগজে অন্তত সেসব খবর ছাপাইনি। যে কারণে এই আজ শুক্রবারে আমরা অভয়া ইস্যু থেকে নজর সরাচ্ছি না। যে কটা সংখ্যা ছেপেছি অভয়ার মৃত্যুর পর, অভয়া সামনে ছিল, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে। যে কথা বলছিলাম, সে সময় আমরা সীমাবদ্ধতা থেকে দৃষ্টি আকর্ষণ করেছি। এখানেও আমরা
ছেপেছিলাম সুন্দরবনে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস নামে একটি লেখা। বিভিন্ন বিভিন্ন সময়ে 5 জন ওই বনে কাঠ এবং মধু সংগ্রহ করতে যাওয়া শ্রমজীবী মানুষকে বাঘ আক্রমণ করে হত্যা করেছিল, নিহত করেছিল। বাঘের আক্রমণে নিহত 5 জনকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে একটি ফিচার লিখিয়েছিলাম আমরা। স্থানীয় একজন সাংবাদিক সেটি করেছিলেন। এবং এছাড়াও আমরা একটা আলাদা ফিচার লিখেছিলাম বাংলা মিডিয়ামের ছেলেদের আইটি শিল্পে জায়গা কোথায়, এবং সেটা ইতিবাচকভাবে আমরা দেখিয়েছিলাম যে বাংলা মিডিয়ামের ছেলেদের আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করার সুযোগ আছে, তারা কাজ করতে পারবেন। এবং সেই সঙ্গে আমরা আরেকটি নিবন্ধ ছেপেছিলাম, সেটা হচ্ছে বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প এখনও অসম্ভব। এই সংখ্যাতেই, প্রথম সংখ্যাতেই আমরা দুটি সংবেদনশীল বিষয় এটি তো রয়েছে, যেটি বললাম যে বন্ধ শিল্পের জন্য পুনরুজ্জীবনের জন্য অথবা ওই শিল্পে বকেয়া মেটাতে সেই শিল্পের জমি বিক্রি করতে পারার অধিকার BFIR ছাড়া কারণ নেই, কারণ ছিল না সে সময়। তো সে কথা আমরা আলাদা করে বলছিল, কারণ অনেক সময় সিঙ্গুর নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছিল, অনেকে বলছিল বন্ধ কারখানার জমিতে আপনারা শিল্প করুন। সেসব কতটা বাস্তব তাই নিয়ে কথা বলতে আমরা লিখেছিলাম। আমরা বলছিলাম যে অনেক জমি নিয়ে মামলা মোকদ্দমা আছে, সেগুলো না মিটিয়ে সেই জমিতে কারখানা করা মুশকিল হবে। অথচ সিঙ্গুরের ক্ষেত্রে যে জমি নেওয়ার যে নীতি ছিল সেটা অনুসরণ করা যাবে না, এটা আমরা বলেছিলাম। সেই সঙ্গে আমরা আরও একটা সেন্সিটিভ ইস্যু তুলেছিলাম, সেটা হচ্ছে কুলপি বন্দর। তখন কুলপি বন্দরের নাম শোনা যাচ্ছিল, আজ কি শোনা যায়? সবই নয় প্রশ্ন করছি। অনেক কিছুর পরিবর্তন হয়েছে, বুঝলেন। 2011-তে যে পরিবর্তন এসেছিল তাতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাংবাদিকতা তখন স্বাধীন পেশা ছিল, তখন সাংবাদিকতা করেছেন যারা আমার সে সময় যারা তাদের সাংবাদিকতা করতে দেখেছি। আমি তো ধরুন কোনোদিন বড় কাগজে কাজ করিনি, বড় চ্যানেলেও কাজ করিনি, যার ফলে আমাকে কেউ সাংবাদিক, অনেকে সাংবাদিক বলেন না, রাজনৈতিক কর্মী হিসেবে বেশি গুরুত্ব দেন। যাই হোক, কিন্তু এটা ঘটনা যে এখন যেটা করতে হয় তাদের, সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া নেওয়া, প্রতিক্রিয়া নিয়ে প্রচার করা, এর বাইরে তেমন কিছু করতে হয় না। বিশ্লেষণ জায়গাগুলো কে কখন কোন দিকে বিশ্লেষণ করবে সেটা কিন্তু মানুষ জানেন, দোস্তের মতো জেনে গেছেন, সেটা খুব অস্বস্তিকর লাগে। সবচেয়ে বড় পরিবর্তন কোথায় হলো জানেন? যে পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, সেটা যেমন ঠিক কথা, কিন্তু যখন পঞ্চায়েতে প্রভাব বাড়ছিল এখনকার শাসক দলে, তখন তারা বিরোধী দলে ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা যারা পূর্ব মেদিনীপুর জেলাতে তারা জিতেছিলেন, কিন্তু সেই সময়ে দেখা যেত সরকারের নির্দেশ 2009 সালে আয়লার তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিল রাজ্যের বিস্তীর্ণ এলাকা। সরকার সে সময় কী নির্দেশ দিয়েছিলেন? কার কতটা ক্ষতি হয়েছে, কার কত টাকা পাওয়া উচিত, এইসব ঠিক করবার জন্য যে কয়েক লক্ষ বাড়ি ধ্বংস হয়েছিল সেগুলোকে পুনর্নির্মাণ করার পরিকল্পনার ক্ষেত্রে কার কতটা ক্ষতি হয়েছে, কার কত টাকা পাওয়া উচিত, এইসব ঠিক করার জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিতে কিন্তু বিরোধী দলের প্রতিনিধি রাখা বাধ্যতামূলক ছিল। যেখানে বিরোধী দলের নেতা পাওয়া যাবে না, সেখানে কি করা হবে? বিডিওর একজন প্রতিনিধি, সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রতিনিধি, বিরোধী দলের নেতা না থাকলে কোনো নির্দল প্রতিনিধি অথবা বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি যিনি জনপ্রতিনিধি নন, বিকল্প হিসেবে তাকেও রাখার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া ছিল। এবং কারা কারা বাড়ি পেলেন তার তালিকা পঞ্চায়েত অফিসের বাইরে টাঙিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তৃণমূল আসবার পর দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাদের ইচ্ছা অনিচ্ছে এই বাড়ি বানানোর ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর। এবং আমরা দেখেছিলাম যে আয়লার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, আমফানের ক্ষেত্রে তা হয়নি। আয়লার ক্ষেত্রে তা সত্ত্বেও পুনর্বাসন নয়, ত্রাণের ক্ষেত্রে কিছু অভিযোগ তোলা হয়েছিল, এবং অভিযোগটা যে সবটা সত্যি তা নয়। টিভি চ্যানেলকে ডেকে বামপন্থী একজন বিধায়ককে, প্রবীণ বিধায়ক গোপাল গায়েন, তার গায়ে কাদা লেপে দেওয়া হয়েছিল। পেশায় শিক্ষক ছিলেন গোপাল গায়েন, তার বাড়ির পুরোটাই ছেড়ে দিয়ে, দুর্গত মানুষদের জন্য ছেড়ে দিয়ে তিনি থাকতেন রান্নাঘরে, কিন্তু তিনি রেহাই পাননি। আমার আজও সেই ছবিটা মনে পড়ে।
প্রবীণ শিক্ষক, ধুতি এবং পাঞ্জাবি পরা, তার গায়ে কাদা লেপে দেওয়া হচ্ছে টিভি ক্যামেরার সামনে। এই ঘটনা পশ্চিমবাংলা দেখেছে সে সময়। আজকে যদি সেই ঘটনা ঘটে তাহলে কী পরিণতি হয়, আমি সেসব বিষয়ে যাচ্ছি না, যাওয়াটা ঠিক হবে না। আমি আর মূল প্রসঙ্গেই থাকি। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সে সময় যা সমস্যা ছিল আজকে আরও প্রকট হয়েছে। আমি যে সময় কথা লিখেছিলাম আমরা শুক্রবার পত্রিকায়, সে সময় মহকুমা স্তর অবধি হাসপাতাল তৈরি করবার একটা পরিকল্পনা সুনির্দিষ্টভাবে কার্যকর করা হচ্ছিল। আজকে সুপার স্পেশালিটি হাসপাতালের নামে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র চালু আছে, কিন্তু এখনও পর্যন্ত কলকাতা নির্ভর চিকিৎসা পরিষেবা যায়নি। স্বাস্থ্যসাথী কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে অনেকগুলো জায়গাতে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধে পৌঁছে দেওয়াটাই শেষ কথা হতে পারে না। সবকটি সরকারি হাসপাতালের পরিষেবা যদি সঠিকভাবে দেওয়া হতো তাহলে অনেক ক্ষেত্রেই অনেক মানুষ তার প্রিয়জনকে কাছে রাখতে পারতেন, সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা হচ্ছে না। বেসরকারি হাসপাতালের লুট আরও বেড়ে গেছে এবং সঠিকভাবে চিকিৎসা পরিষেবার পাওয়ার ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সীমাবদ্ধতা আরও প্রকট হয়েছে। একটা সময় 88% মানুষ সরকারি পরিষেবা নিতেন, সরকারি হাসপাতালে নিতেন, কিন্তু এখন ইচ্ছে থাকলেও সরকারি হাসপাতালে পরিষেবা নেওয়ার সুযোগ খুব বেশি মানুষের কাছে থাকছে না। এটা দুঃখজনক হলো সত্যি ঘটনা। আমি মূল্যবোধের পরিবর্তনের কথা বারবারই বলি, এবারও সেই মূল্যবোধের পরিবর্তনের কথা বলেই শেষ করব। সেটি হচ্ছে, এখন তিনি বামপন্থী মহিলা সংগঠনের বড় নেত্রী, তিনি তখন বিধায়িকা। তাঁকে শাসক দলের একজন বিধায়িকা ধর্ষণের হুমকি দিয়েছিলেন বিধানসভাতে তৃণমূল জমানায়। কাজে আমরা চমকাই না যখন দেখি যে বামপন্থী বিজয়ী প্রার্থীর শংসাপত্র, বিজয়ের শংসাপত্র পঞ্চায়েত নির্বাচনে কেড়ে নিয়ে রেখে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে তৃণমূল প্রার্থী জিতেছেন। কাজে তারপরে যদি কেউ টিটকিরি দিয়ে বলে যে তোমরা শূন্য বামপন্থীদের, সে শূন্য কতটা শূন্য, কতটা কীভাবে শূন্য, সেগুলো নিয়ে আলোচনা চলবে। কিন্তু এই অস্বস্তি আমরা এড়াতে দেবো না শাসক দলকে। কারণ গাজোয়ারি করে, হুমকি দিয়ে, ভয় দেখিয়ে দল পাল্টানোর প্রবণতা যেটা পরিবর্তনের পর থেকে শুরু হয়েছে, সেটা খুব দুঃখজনক। কারণ আমি নিজে ফেসবুক পোস্টে দেখেছি শাসক দলের একজন সমর্থক, তরুণ শিক্ষিত মানুষ, ভালো চাকরি করেন, তিনি লিখেছেন, এখন তো আমরা বাজার করতে বেরিয়েছি, সস্তায় বিক্রি হচ্ছে অনেক বিরোধী বিধায়ক, জনপ্রতিনিধি, কাজে আমরা কিনতে বেরিয়েছি। খুব গর্ব করে লিখেছিলেন। এই মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবক্ষয় রাজনীতিতে পড়েছে, সেটা সঠিক হচ্ছে না। দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছেন যেমন সাধারণ মানুষ, দুর্নীতির ফল ভোগ করবার জন্য কনজিউমার হিসেবে তৈরি করা হচ্ছে সাধারণ মানুষদের, তেমনি গরিব মানুষদের একটা অংশের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মকে ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকারের দিকে। কাজ নেই, কর্ম নেই, কাজেই রোজগারের রাস্তা হিসেবে একটু জুলুমবাজি, একটু তোলাবাজি, একটু ভয় দেখানো, সশস্ত্রভাবে হামলার রাস্তা খুলে দেওয়া, এই জায়গাগুলো 2011 পরের পশ্চিমবাংলায় উন্মুক্ত হয়েছে। আমাদের দায়বদ্ধতা থাকছেই, সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ কমে গেছে, শিল্পের হাল হকিকত আপনারা জানেন ভালো করেই, বারবার আমরা বলেছি, কিন্তু মানুষের প্রতি আমাদের দায়বদ্ধ থাকতেই হবে। সেই দায়বদ্ধতা থেকে শুক্রবার যা শুরু করেছিলাম, আজ শুক্রবারের পথে আমরা একই লক্ষ্যে অবিচল থাকছি। ধন্যবাদ, নমস্কার।
নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য। আজ শুক্রবার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা গত কাল থেকে বেশ নস্টালজিক মুডে আছি, বিশ্বাস করুন। সেটা হচ্ছে আমরা পুরনো সংখ্যা বললে ভুল হবে। আমরা প্রথম পর্যায়ে যখন আজ শুক্রবার পত্রিকা প্রকাশ করছিলাম, তার প্রথম সংখ্যাটি আমাদের কাছে এখন আছে। এটার একটি কপি আমরা জোগাড় করতে পেরেছি। এই প্রচ্ছদ কাহিনীটি ছিল আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেহাল রাস্তা নিয়ে, যা শিল্প উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রচ্ছদ কাহিনী কবে বার করেছি? প্রথম সংখ্যা শুক্রবার নামে বেরোতো 2006 সালে বার করেছি। 2006 সালের 8ই সেপ্টেম্বর পথ চলা শুরু করেছিল শুক্রবার পত্রিকা, এবং সেটাই ছিল প্রচ্ছদ কাহিনী। হ্যাঁ, তখনও আমি বামপন্থী সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বামপন্থী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, কিন্তু সমালোচনা করতে ছাড়িনি। কারণ সে সময় আমরা দেখতে পাচ্ছিলাম গঠনমূলক সমালোচনা ছেড়ে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা বড় কাগজগুলো করা শুরু করেছিল। আমরা ধরে ধরে কিভাবে সংশোধন করা যায় তার একটা দিক নির্দেশ করবার চেষ্টা করছিলাম। ছবি দিয়েছিলাম, সত্যিকারের ছবি। আমাদের প্রতিবেদক নিজে গিয়ে ছবি তুলেছিলেন। কখনো কখনো যারা, তখন ক্যামেরা আলাদা করে ব্যবহার করতাম, মোবাইলে ছবি তোলার, সব মোবাইলে ছবি তোলা যেত না সে সময়। মানে আমাদের সাধ্যের মধ্যে যেসব মোবাইলগুলো ছিল তাতে সব ছবি তোলা যেত না, কিন্তু সাধ্যমতো আমরা ছবি ছাপবার চেষ্টা করেছিলাম। পাশাপাশি আমরা সে সময়ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা যেগুলো হয়েছিল, যেসব জায়গায় হয়েছিল, সেগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। শুধু তাই নয়, যেসব স্বেচ্ছাসেবী সংস্থা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিল, আমরা খুব সরাসরি বলতাম যে সরকারের সীমাবদ্ধতা যেখানে, সেখান থেকে কাজ শুরু করছে স্বেচ্ছাসেবী সংস্থাগুলো, এবং তারা সফলও হচ্ছে। তখন তিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় রাজনৈতিক নেতা। আমার আদর্শ বলতে যা বোঝায় তা তাঁদের মতো মানুষকে দেখেই আমার শেখা। কিন্তু দায়বদ্ধতা তো দায়বদ্ধতাই, মানুষের প্রতি দায়বদ্ধতা। শুক্রবার নামটা কেন দিয়েছিলাম সেসব নিয়েও অনেক প্রশ্ন ছিল। অনেকে তো এর মধ্যে সাম্প্রদায়িক গন্ধ পেয়েছিলেন, স্বীকার করতে দ্বিধা নেই। কিন্তু আমরা শুক্রবার বলতে ইংরেজি প্রতিশব্দ যেটা ফ্রাইডে, সেই ফ্রাইডে শব্দটাকে আমরা রেখেছিলাম, যাকে রবিনসন ক্রুসোর সেই অনুগত যে আদিবাসী কৃতদাস, যা রবিনসন ক্রুসো নির্জন দ্বীপে বসবাসকালে যে আদিবাসীকে শিখিয়ে পড়িয়ে নিজের অনুগত একজন শিষ্যে পরিণত করেছিলেন, সেই মানুষটির নাম তিনি দিয়েছিলেন ফ্রাইডে। পরবর্তীকালে নিঃশর্ত আনুগত্য প্রদর্শন করে যে অনুচর, তাকে ইংরেজি পরিভাষায় এক কথায় ফ্রাইডে বলে। আমরা পিপলস ফ্রাইডে, মানে জনগণের অনুগত অনুচর, সে হিসেবেই আমরা যাত্রা শুরু করেছিলাম। আজও সেই পথ আমরা চলছি, আপোষহীনভাবে। মানুষের কথা বলবো, মানুষের জন্য কথা বলবো, আর মানুষের স্বার্থের কথা বলবো। বিশ্বাস করুন, আজও বোধে এই নেতা ওই দলে গেলেন, ওই নেতা এই দলে এলেন, আমরা আমাদের কাগজে অন্তত সেসব খবর ছাপাইনি। যে কারণে এই আজ শুক্রবারে আমরা অভয়া ইস্যু থেকে নজর সরাচ্ছি না। যে কটা সংখ্যা ছেপেছি অভয়ার মৃত্যুর পর, অভয়া সামনে ছিল, ভবিষ্যতেও থাকবে, যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে। যে কথা বলছিলাম, সে সময় আমরা সীমাবদ্ধতা থেকে দৃষ্টি আকর্ষণ করেছি। এখানেও আমরা ছেপেছিলাম সুন্দরবনে পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাস নামে একটি লেখা। বিভিন্ন বিভিন্ন সময়ে 5 জন ওই বনে কাঠ এবং মধু সংগ্রহ করতে যাওয়া শ্রমজীবী মানুষকে বাঘ আক্রমণ করে হত্যা করেছিল, নিহত করেছিল।
বাঘের আক্রমণে নিহত 5 জনকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে একটি ফিচার লিখিয়েছিলাম আমরা। স্থানীয় একজন সাংবাদিক সেটি করেছিলেন। এবং এছাড়াও আমরা একটা আলাদা ফিচার লিখেছিলাম বাংলা মিডিয়ামের ছেলেদের আইটি শিল্পে জায়গা কোথায়, এবং সেটা ইতিবাচকভাবে আমরা দেখিয়েছিলাম যে বাংলা মিডিয়ামের ছেলেদের আইটি অর্থাৎ তথ্য প্রযুক্তি শিল্পে কাজ করার সুযোগ আছে, তারা কাজ করতে পারবেন। এবং সেই সঙ্গে আমরা আরেকটি নিবন্ধ ছেপেছিলাম, সেটা হচ্ছে বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প এখন অসম্ভব। এই সংখ্যাতেই, প্রথম সংখ্যাতেই আমরা দুটি সংবেদনশীল বিষয় এটি তো রয়েছে, যেটি বললাম যে বন্ধ শিল্পের জন্য পুনরুজ্জীবনের জন্য অথবা ওই শিল্পে বকেয়া মেটাতে সেই শিল্পের জমি বিক্রি করতে পারার অধিকার BFIR ছাড়া কারণ নেই, কারণ ছিল না সে সময়। তো সে কথা আমরা আলাদা করে বলছিল, কারণ অনেক সময় সিঙ্গুর নিয়ে যখন বিতর্ক শুরু হয়েছিল, অনেকে বলছিল বন্ধ কারখানার জমিতে আপনারা শিল্প করুন, সেসব কতটা বাস্তব তাই নিয়ে কথা বলতে আমরা লিখেছিলাম। আমরা বলছিলাম যে অনেক জমি নিয়ে মামলা মোকদ্দমা আছে, সেগুলো না মিটিয়ে সেই জমিতে কারখানা করা মুশকিল হবে। অথচ সিঙ্গুরের ক্ষেত্রে যে জমি নেওয়ার যে নীতি ছিল সেটা অনুসরণ করা যাবে না, এটা আমরা বলেছিলাম। সেই সঙ্গে আমরা আরও একটা সেন্সিটিভ ইস্যু তুলেছিলাম, সেটা হচ্ছে কুলপি বন্দর। তখন কুলপি বন্দরের নাম শোনা যাচ্ছিল, আজ কি শোনা যায়? সবই নয় প্রশ্ন করছি। অনেক কিছুর পরিবর্তন হয়েছে, বুঝলেন। 2011-তে যে পরিবর্তন এসেছিল তাতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সাংবাদিকতা তখন স্বাধীন পেশা ছিল, তখন সাংবাদিকতা করেছেন যারা আমার সে সময় যারা তাদের সাংবাদিকতা করতে দেখেছি। আমি তো ধরুন কোনোদিন বড় কাগজে কাজ করিনি, বড় চ্যানেলেও কাজ করিনি, যার ফলে আমাকে কেউ সাংবাদিক, অনেকে সাংবাদিক বলেন না, রাজনৈতিক কর্মী হিসেবে বেশি গুরুত্ব দেন। যাই হোক, কিন্তু এটা ঘটনা যে এখন যেটা করতে হয় তাদের, সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া নেওয়া, প্রতিক্রিয়া নিয়ে প্রচার করা, এর বাইরে তেমন কিছু করতে হয় না। বিশ্লেষণ জায়গাগুলো কে কখন কোন দিকে বিশ্লেষণ করবে সেটা কিন্তু মানুষ জানেন, দস্তুর মতো জানেন, জেনে গেছেন, সেটা খুব অস্বস্তিকর লাগে। সবচেয়ে বড় পরিবর্তন কোথায় হলো জানেন? যে পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত নির্বাচন সঠিকভাবে হচ্ছে না, সেটা যেমন ঠিক কথা, কিন্তু যখন পঞ্চায়েতে প্রভাব বাড়ছিল এখনকার শাসক দলে, তখন তারা বিরোধী দলে ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনা যারা পূর্ব মেদিনীপুর জেলা তারা জিতেছিলেন, কিন্তু সেই সময়ে দেখা যেত সরকারের নির্দেশ 2009 সালে আয়লার তাণ্ডবে বিধ্বস্ত হয়েছিল রাজ্যের বিস্তীর্ণ এলাকা। সরকার সে সময় কী নির্দেশ দিয়েছিলেন? কার কতটা ক্ষতি হয়েছে, কার কত টাকা পাওয়া উচিত, এইসব ঠিক করবার জন্য যে কয়েক লক্ষ বাড়ি ধ্বংস হয়েছিল সেগুলোকে পুনর্নির্মাণ করার পরিকল্পনার ক্ষেত্রে কার কতটা ক্ষতি হয়েছে, কার কত টাকা পাওয়া উচিত, এইসব ঠিক করার জন্য একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিতে কিন্তু বিরোধী দলের প্রতিনিধি রাখা বাধ্যতামূলক ছিল। যেখানে বিরোধী দলের নেতা পাওয়া যাবে না, সেখানে কি করা হবে? বিডিওর একজন প্রতিনিধি, সংশ্লিষ্ট পঞ্চায়েত প্রতিনিধি, বিরোধী দলের নেতা না থাকলে কোনো নির্দল প্রতিনিধি, অথবা বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি যিনি জনপ্রতিনিধি নন, বিকল্প হিসেবে তাকেও রাখার কথা বলা হয়েছিল, নির্দেশ দেওয়া ছিল। এবং কারা কারা বাড়ি পেলেন তার তালিকা পঞ্চায়েত অফিসের বাইরে টাঙিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তৃণমূল আসবার পর দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় স্তরের নেতাদের ইচ্ছা অনিচ্ছাই এই বাড়ি বানানোর ক্ষেত্রে প্রধান ফ্যাক্টর। এবং আমরা দেখেছিলাম যে আয়লার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল, আমফানের ক্ষেত্রে তা হয়নি। আয়লার ক্ষেত্রে তা সত্ত্বেও পুনর্বাসন নয়, ত্রাণের ক্ষেত্রে কিছু অভিযোগ তোলা হয়েছিল, এবং অভিযোগটা যে সবটা সত্যি তা নয়। টিভি চ্যানেলকে ডেকে বামপন্থী একজন বিধায়ককে, প্রবীণ বিধায়ক গোপাল গায়েন, তার গায়ে কাদা লেপে দেওয়া হয়েছিল। পেশায় শিক্ষক ছিলেন গোপাল গায়েন, তার বাড়ির পুরোটাই ছেড়ে দিয়ে, দুর্গত মানুষদের জন্য ছেড়ে দিয়ে তিনি থাকতেন রান্নাঘরে, কিন্তু তিনি রেহাই পাননি। আমার আজও সেই ছবিটা মনে পড়ে। প্রবীণ শিক্ষক, ধুতি এবং পাঞ্জাবি পরা, তার গায়ে কাদা লেপে দেওয়া হচ্ছে টিভি ক্যামেরার সামনে। এই ঘটনা পশ্চিমবাংলা দেখেছে সে সময়। আজকে যদি সেই ঘটনা ঘটে,
তাহলে কী পরিণতি হয় আমি সেসব বিষয়ে যাচ্ছি না, যাওয়াটা ঠিক হবে না। আমি মূল প্রসঙ্গেই থাকি। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সে সময় যা সমস্যা ছিল আজকে আরও প্রকট হয়েছে। আমি যে সময় কথা লিখেছিলাম আমরা শুক্রবার পত্রিকায়, সে সময় মহকুমা স্তর অবধি হাসপাতাল তৈরি করবার একটা পরিকল্পনা সুনির্দিষ্টভাবে কার্যকর করা হচ্ছিল। আজকে সুপার স্পেশালিটি হাসপাতাল নামে অনেকগুলো স্বাস্থ্যকেন্দ্র চালু আছে, কিন্তু এখনও পর্যন্ত কলকাতা নির্ভর চিকিৎসা পরিষেবা যায়নি। স্বাস্থ্যসাথী কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে অনেকগুলো জায়গাতে, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সুযোগ সুবিধে পৌঁছে দেওয়াটাই শেষ কথা হতে পারে না। সবকটি সরকারি হাসপাতালের পরিষেবা যদি সঠিকভাবে দেওয়া হতো তাহলে অনেক ক্ষেত্রেই অনেক মানুষ তার প্রিয়জনকে কাছে রাখতে পারতেন, সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা হচ্ছে না। বেসরকারি হাসপাতালের লুট আরও বেড়ে গেছে এবং সঠিকভাবে চিকিৎসা পরিষেবার পাওয়ার ক্ষেত্রে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সীমাবদ্ধতা আরও প্রকট হয়েছে। একটা সময় 88% মানুষ সরকারি পরিষেবা নিতেন, সরকারি হাসপাতালে নিতেন, কিন্তু এখন ইচ্ছে থাকলেও সরকারি হাসপাতালে পরিষেবা নেওয়ার সুযোগ খুব বেশি মানুষের কাছে থাকছে না। এটা দুঃখজনক হলো সত্যি ঘটনা। আমি মূল্যবোধের পরিবর্তনের কথা বারবারই বলি, এবারও সেই মূল্যবোধের পরিবর্তনের কথা বলেই শেষ করব। সেটি হচ্ছে, এখন তিনি বামপন্থী মহিলা সংগঠনের বড় নেত্রী, তিনি তখন বিধায়িকা। তাঁকে শাসক দলের একজন বিধায়িকা ধর্ষণের হুমকি দিয়েছিলেন বিধানসভাতে তৃণমূল জমানায়। কাজে আমরা চমকাই না যখন দেখি যে বামপন্থী বিজয়ী প্রার্থীর শংসাপত্র, বিজয়ের শংসাপত্র পঞ্চায়েত নির্বাচনে কেড়ে নিয়ে রেখে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে তৃণমূল প্রার্থী জিতেছেন। কাজে তারপরে যদি কেউ টিটকিরি দিয়ে বলে যে তোমরা শূন্য বামপন্থীদের, সে শূন্য কতটা শূন্য, কতটা কীভাবে শূন্য, সেগুলো নিয়ে আলোচনা চলবে। কিন্তু এই অস্বস্তি আমরা এড়াতে দেবো না শাসক দলকে। কারণ গাজোয়ারি করে হুমকি দিয়ে ভয় দেখিয়ে দল পাল্টানোর প্রবণতা যেটা পরিবর্তনের পর থেকে শুরু হয়েছে, সেটা খুব দুঃখজনক। কারণ আমি নিজে ফেসবুক পোস্টে দেখেছি শাসক দলের একজন সমর্থক, তরুণ শিক্ষিত মানুষ, ভালো চাকরি করেন, তিনি লিখেছেন, এখন তো আমরা বাজার করতে বেরিয়েছি, সস্তায় বিক্রি হচ্ছে অনেক বিরোধী বিধায়ক, জনপ্রতিনিধি, কাজে আমরা কিনতে বেরিয়েছি। খুব গর্ব করে লিখেছিলেন। এই মূল্যবোধের অবক্ষয়, সামাজিক অবক্ষয় রাজনীতিতে পড়েছে, সেটা সঠিক হচ্ছে না। দুর্নীতিতে যুক্ত হয়ে যাচ্ছেন যেমন সাধারণ মানুষ, দুর্নীতির ফল ভোগ করবার জন্য কনজিউমার হিসেবে তৈরি করা হচ্ছে সাধারণ মানুষদের, তেমনি গরিব মানুষদের একটা অংশের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মকে ঠেলে দেওয়া হচ্ছে অন্ধকারের দিকে। কাজ নেই, কর্ম নেই, কাজেই রোজগারের রাস্তা হিসেবে একটু জুলুমবাজি, একটু তোড়াবাজি, একটু ভয় দেখানো, সশস্ত্রভাবে হামলার রাস্তা খুলে দেওয়া, এই জায়গাগুলো 2011 পরের পশ্চিমবাংলায় উন্মুক্ত হয়েছে। আমাদের দায়বদ্ধতা থাকছেই, সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হচ্ছে, কর্মসংস্থানের সুযোগ কমে গেছে, শিল্পের হাল হকিকত আপনারা জানেন ভালো করেই, বারবার আমরা বলেছি, কিন্তু মানুষের প্রতি আমাদের দায়বদ্ধ থাকতেই হবে। সেই দায়বদ্ধতা থেকে শুক্রবার যা শুরু করেছিলাম, আজ শুক্রবারের পথে আমরা একই লক্ষ্যে অবিচল থাকছি। ধন্যবাদ, নমস্কার।